আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনে কোনো বাধা দেখছে না বিএনপি। সরকারকেই এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দুপুরে চট্টগ্রামের হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসা পরিদর্শন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ। সাক্ষাৎ করেন মাদ্রাসা প্রধান, মহাপরিচালক সহ সংশ্লিষ্টদের সাথে। পরে সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নের যে সকল প্রক্রিয়া সম্পূর্ণ করা দরকার তার সবই করছে বিএনপি। ৫১টি বাদে বাকি সব সুপারিশে ঐকমত্য কমিশনের সাথে তাদের কোনো দ্বিমত নেই। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে কোনো বাধা দেখছি না। আমরা অপেক্ষা করছি যে শিগগিরই সরকার এই ব্যাপারে তাদের বক্তব্য, সুস্পষ্ট বক্তব্য নিয়ে আসবেন এবং নির্বাচন কমিশনকে সেই অনুযায়ী পরামর্শ দেবেন। বিভিন্ন বিধি বিধান, রুলস এবং নিয়ম কানুনের সংশোধনের প্রয়োজন হবে, সেগুলো করার জন্য আমরা প্রতিশ্রুতি দিয়েছি, যেটা তারা চেয়েছেন। আমরা ৮২৬টি মোট প্রস্তাবের মধ্যে ৫১টি বাদে বাকি সবগুলোতে একমত হয়েছি। ১১৫টি প্রস্তাব আছে, সেখানে আমরা বিভিন্ন মতামত এবং আমাদের ভিন্ন মত সহ ওখানে একমত হয়েছি। হবিগঞ্জের শাহজি বাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুনের প্রায় ১৬ ঘণ্টা পর ৪ উপজেলায় আংশিক সরবরাহ চালু হয়েছে। এখনও সম্পূর্ণ বিদ্যুৎ বিচ্ছিন্ন মাধবপুর উপজেলা। ক্ষতিগ্রস্ত দুটি ট্রান্সফরমার চালুর চেষ্টা চলছে। বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন লেগে পুড়ে যায় দুটি ট্রান্সফরমার। আংশিক ক্ষতিগ্রস্ত হয় আরেকটি। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে হবিগঞ্জ সদর, মাধবপুর, চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ ও লাখাই উপজেলা। জনজীবনে নেমে আসে দুর্ভোগ। শুক্রবার বেলা ১১টার দিকে হবিগঞ্জ সদর, চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ ও লাখাই উপজেলার কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়, তবে এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন মাধবপুর। কালকে সন্ধ্যা থেকে বিদ্যুৎ নাই। আমরা তো ব্যবসা বাণিজ্য করতে পারলাম না, কোনো বহুত সমস্যার মধ্যে আছি। বাচ্চা কাচ্চা লেখাপড়া করতে পারেন না, যা কিছু নষ্ট হয়ে যায়, আমরা খুব বেশি একটা কষ্টের মধ্যে আছি। পল্লী বিদ্যুৎ সমিতি জানায় ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদার বিপরীতে এখন আপাতত ৩০ মেগাওয়াট সরবরাহ হচ্ছে। এক মাধবপুর বাদে আর সকল উপজেলা পরিবার বিদ্যুৎ পাইছে। তিনটের ভিতরে একটা চালু হয়েছে, যে একটা দিয়ে বাকি দুটো, আর একটা হয়তো সন্ধ্যা নাগাদ চালু হবে, আর একটা কালকে, এরকম। বিদ্যুৎ পুরোপুরি স্বাভাবিক হতে আরও একদিন সময় লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ডিবিসি নিউজ ডেস্ক। পঞ্চগড়ের বাংলাবান্ধা ও ঘাগড়া সীমান্ত দিয়ে ৯ জনকে পুশিং করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার রাতে বাংলাবান্ধা সীমান্ত দিয়ে ৩ শিশুসহ ৪ জনকে ঠেলে পাঠানো হয়। পরে তাদের আটক করে বিজিবির টহল দল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ৭ থেকে ৮ মাস আগে যশোর থেকে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। অন্যদিকে গভীর রাতে সদর উপজেলার ঘাগড়া সীমান্ত দিয়ে ৫ নারীকে পুশিং করেছে বিএসএফ। স্থানীয় ইউপি চেয়ারম্যান তাদের আটক করে পঞ্চগড় সদর থানার পুলিশে হস্তান্তর করেন। আটক নারীরা যশোর ও ময়মনসিংহের বাসিন্দা। তারা বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। নদীবন্দর ও পোর্ট অফ কল নিয়ে এনবিআর ও বিআইডব্লিউটি এর টানাপোড়েন আগে থাকলেও এখন আর তা থাকবে না বলে জানান নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। রাজশাহীতে সুলতানগঞ্জ নদীবন্দর ও পোর্ট অফ কল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তবে নৌবন্দর কবে নাগাদ চালু হবে সে বিষয়ে কিছু জানাননি তিনি। আরও বলেন, বিভিন্ন অংশীজনের সাথে উচ্চ পর্যায়ের বৈঠকে নৌবন্দর চালুর বিষয়ে আলোচনা হবে। এছাড়াও নদীর নাব্য সংকট নিরসনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের সাথে সমন্বয় করা হবে বলেও জানান তিনি। এর আগে বন্দর নিয়ে ব্যবসায়ী ও স্থানীয়দের সাথে এক মতবিনিময়ের আয়োজন করা হয়। এতে ভারত থেকে পাথর তোলা ও ফ্লাই অ্যাশ আমদানিতে বৈদেশিক মুদ্রার সাশ্রয়ের বিষয়টি তুলে ধরেন ব্যবসায়ীরা। বাংলা পোর্ট, এসব পোর্টে যে আমাদের সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলো তো বিশেষ করে এখনকার এনবিআর সেটআপে, সেখানে তো আমি মনে করি না যে এই ধরনের কোনো টানাপোড়েন এখানে আছে। যদি থাকেও, ছিল, অতীতে থাকলেও এখন সেটা হবে না। ২৪শে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনায় পিরোজপুরে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে সদর উপজেলার শহীদ ওমর ফারুক মিলনায়তনে পিরোজপুর জুলাই যোদ্ধাদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলার আহত জুলাই যোদ্ধা, স্থানীয় রাজনীতিবিদ এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা জুলাই সনদ সঠিকভাবে স্বল্প সময়ের মধ্যে বাস্তবায়নের পাশাপাশি জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচার এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানান। কথা বলে আমরা
ঠাকুরগাঁও 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্কের টিকার সংকট চরমে। প্রতিদিন রোগীর ভিড় জমে টিকাদান কেন্দ্রের সামনে, কিন্তু ফিরতে হয় হতাশ হয়ে। গেল 6 মাস ধরে হাসপাতালটিতে দেখা গেছে এই চিত্র। ভ্যাকসিন কেনার প্রক্রিয়া চললেও কবে মিলবে জানা নেই কর্তৃপক্ষের। ঠাকুরগাঁও 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেই পোষা বা বন্য প্রাণীর কামড়ে আক্রান্তদের জন্য প্রয়োজনীয় ভ্যাকসিন। প্রতিদিন 90 থেকে 100 রোগী আসে জলাতঙ্কের টিকা নিতে, কিন্তু ফিরতে হয় হতাশ হয়ে। হাসপাতালটিতে 6 মাস ধরে নেই সবচেয়ে প্রয়োজনীয় রেবিস ইমিউনোগ্লোবুলিন বা আরআইজি টিকা। 1 মাস বন্ধ ছিল এআরভি টিকাও। আমার মাকে আজকে সকালে বিড়াল কামড়াইছে, ওটা তো ফ্রি দেওয়ার কথা, এখন ওনার বলে সাপ্লাই নাই এখান থেকে হাসপাতাল থেকে, এখন আমাকে কিনে নিয়ে আসতে হইলো। আমার টাকার পয়সা কিছু নাই, সেই ভ্যাকসিনটা কিনে নিয়ে আসলো দোকান হাতে, 1000 টাকা নিতে। কষ্ট হবে না? আমি গরিব লোক, আমার কেউ নাই। হ্যাঁ, এটা কষ্ট হবে না, এটা ভ্যাকসিনটা 1000 টাকা করে, এখন গরিব মানুষ এখন কিনে নিতে একটা হচ্ছে না। আমাদের দাবি সরকার হাতে ফ্রি দিতে হবে। চলতি বছরে 25,000 এআরভি ভ্যাকসিনের চাহিদা দিলেও মেলে 3,000, আর 5,000 আরআইজি ভ্যাকসিনের বিপরীতে সরবরাহ আসে মাত্র 300। 2025 সালের জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে আমরা 5 বার চাহিদা দিয়েছি। এই 5 বারে আমরা অ্যান্টি রেবিস ভ্যাকসিন আমরা চাহিদা দিয়েছি 25,000, আর ওটা আমরা সরবরাহ পেয়েছি 3,000। আর এই রেবিস ইমিউনোগ্লোবিনও ওইটা আমরা চাহিদা দিয়েছিলাম 5,000, ওইটা আমরা পাইছি 300। এটা ক্রয় প্রক্রিয়া চলমান। আর যেটা ভ্যাকসিনের কথা বলছিলেন, র্যাবিস ভ্যাকসিন, এটি ওরা আমাদেরকে 200-500 ভাইল এইভাবেই সরবরাহ করছে, বাট আরআইজিটা এখন প্রক্রিয়ামেন্ট হচ্ছে না। তো এই বিষয়ে আসলে আমি বারবার যোগাযোগ করেছি তাদের সাথে, এখন পর্যন্ত আসলে আমি জানি না এটা কবে আসবে। জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ। বন্যপ্রাণী কামড়ের পর দ্রুত টিকা না দিলে ঝুঁকি থাকে মৃত্যুর। ডিবিসি নিউজ ডেস্ক। একসময় শীতল পাটির খ্যাতি ছিল দেশ জুড়ে। এই পাটির সাথে মিশেছিল অনেকের পারিবারিক ঐতিহ্য। তবে সময়ের পরিবর্তন এসেছে মানুষের রুচিতে। বিকল্প হিসেবে ব্যবহার হচ্ছে অন্যান্য জিনিসপত্র, ফলে সুদিন হারিয়েছে এ পেশার সাথে জড়িতদের। পৈতৃক পেশাকে ধরে রেখে পিরোজপুরের কাউখালী উপজেলার সুবিদপুর গ্রামে যুগের পর যুগ ধরে শীতল পাটি তৈরি করছে পাটিকরেরা। তাদের তৈরি এই পাটি ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে। এই গ্রামের প্রায় অর্ধশত পরিবার বর্তমানে পাটি তৈরির সাথে জড়িত। তবে পাটি কারিগরদের আগের সেই সুদিন এখন আর নেই। আগে শরীর শীতল রাখার জন্য শীতল পাটি ব্যবহার করা হলেও বর্তমানে ফ্যান ও এসির মতো শীতলীকরণ বৈদ্যুতিক যন্ত্রের কারণে ঐতিহ্যবাহী এই পাটির ব্যবহার কমেছে। এছাড়াও পাটি তৈরিতে খরচও বেড়েছে কয়েক গুণ, সেই তুলনায় বাড়েনি শীতল পাটির দাম। এছাড়া পাটি তৈরির মূল উপকরণ পাইত্রা গাছ কিনতে হচ্ছে চড়া দামে। এতে খুব একটা লাভ করতে পারেন না পাটিকরেরা। অনেকে পেশা পরিবর্তন করছেন। তবে পাটি দিয়ে বিভিন্ন শৌখিন জিনিস তৈরির প্রশিক্ষণ পেলে পেশায় ভিন্নতা আনা যাবে বলে মনে করেন পাটিকরেরা। প্রায় 4-5টা ধাপ পার করি একটা শীতল পাটি বোনা হয়। খাটনির মজুরি পাই না, তো মনে করেন আমরা এই কাজের লগর যুক্ত, আমাদের এই কাজটাই করতে হয়। আমাদের যদি একটু জমির ব্যবস্থা হয়, আমরা যদি একটু গাছ রোপণ করতে পারি, তাহলে আমাদের খুব ভালো হয়। বিসিক কর্মকর্তা জানান, পাটিকরদের দুর্দশা লাঘবে সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে। বিভিন্ন মেয়াদের লোন রয়েছে, 2 থেকে 4 বছর মেয়াদি বিভিন্ন লোন প্রোগ্রাম রয়েছে, সেগুলোর সাথে তারা জড়িত হলে এবং আমাদের কাছে আসলে তাদেরকে যথেষ্ট সহায়তা করার আমরা চেষ্টা করব। ঐতিহ্যবাহী শীতল পাটি তৈরির সাথে জড়িতদের টিকিয়ে রাখতে এখনই উদ্যোগ নেওয়া না হলে অচিরেই হারিয়ে যাবে এই শিল্প। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।